কারেনজিনের কথা শুনেছেন? আমি কিন্তু এর আগে শুনিনি। ঘটনা এসছে তখন আমি একটু সার্চ করে জানতে পারলাম যে ইসলামিক সম্প্রদায়ে ওরা জিন মানে, জিনকে বিশ্বাস করে। ঠিক তেমনই কারেন জিন হলো যে তোমার এরা নাকি প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে, হ্যাঁ, এদের মতোই দেখতে হয়, মানুষটার মতোই দেখতে হয়। এবং এক জায়গায় লেখা দেখলাম এটা পজিটিভ এবং এনার্জি, মানে ভালো কারিনও হতে পারে, আবার খারাপ কারিনও, মানে খারাপ কাজ করার জন্য কারিন জিন হতে পারে। হ্যাঁ, তো আজকে কারেন জিনের ঘটনাই থাকছে। বাংলাদেশ থেকে তোমাদের হয়তো মনে আছে শাবানা, শাবানা ও পাঠিয়েছিল একটা ঘটনা, ও আবার পাঠিয়েছে কারেন জিনের একটা ঘটনা, ওর ফুফার সঙ্গে ঘটেছিল। তো এটা সেকেন্ড ঘটনা থাকবে, কিন্তু প্রথম ঘটনা থাকবে তাথইয়ের ঘটনা। ঠিক আছে, একটা মারাত্মক ঘটনা। এবং তাথই এই ঘটনাটা পাঠানোর পেছনে আরেকটা কারণ আছে। অমিতের একটা ঘটনা শেয়ার করেছিলাম, মনে আছে? ওর যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার পর যে লগ ইন করছিল, বাট 10 মিনিটের পরে, মানে 10 মিনিট হওয়ার পর ডিলেট হয়ে যাচ্ছিল। তো ওটা দেখার সঙ্গে সঙ্গে ওই দিনই কিন্তু ও আমাকে এটা পাঠায়। হ্যাঁ, তো তাথই আর কিছু বলবো না, তাথইয়ের ঘটনা তো শুরু করব, কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও দুটি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকেও বলতে পারবেন রুমকি মারাত্মক ঘটনা নিয়ে এসছো, প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসছো তুমি, এবং প্রচণ্ড ইউনিক অলসো। তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চান করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaigalpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। রিকোয়েস্ট করব দুটোকে প্লিজ ফলো করে রাখবেন, কারণ এখানে যে ঘটনাগুলি না ছোট ছোট করে আমি স্টোরি কাট করে কিন্তু ওখানে দিচ্ছি, ওইগুলিও কিন্তু এনজয় করবেন। তো চলুন শুরু করি, কিন্তু শুরু করার আগে ট্যাগলাইনটা বলে দিই, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন। আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলায় সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার। না, আর দেরি করবো না, শুরু করে দিই তাথইয়ের ঘটনা। তো তাথই কলকাতারই বাসিন্দা। কলকাতা তো সাউথ কলকাতা আছে, নর্থ কলকাতা আছে, এবং ওদের বাড়িটা নাকি অনেক আগের শরিকি বাড়ি। হ্যাঁ, তো আর কিছু রিভিল করতে পারছি না। অ্যান্ড তাথই একটা কথাই বলছে যে জানো, আমরা না অনেক সময় মতো কাজ না করার দরুনে সারা জীবন আফসোস করতে হয়। আমার ঘটনাটা হয়তো তুমি ভয়ের থেকেও আফসোস জিনিসটা খুব বেশি পাবে। তো ঘটনাটা কখন হচ্ছে, তো মানে কি হয়, কোভিডের আগে, হ্যাঁ, ঘটনাটা। এবং শরিকি বাড়ি, যখন বুঝতেই পারছো বাবার কাকিমা জেঠিমা সবাই একসঙ্গে থাকলেও আলাদা আলাদা। হ্যাঁ, তো বাবার যে পার্টিকুলার কাকিমার কথা বলছে আমাদেরকে তাথই, তো সেই কাকিমা ওর বাবার থেকে বেশি বড় নয়, কিন্তু মানে ওনার এবং ওনার হাজব্যান্ডের এজ গ্যাপ অনেক বেশি, কিন্তু তোমার তাথইয়ের বাবার থেকে হার্ডলি 7-8 বছরের বড়। বাট ওনার হাজব্যান্ডের সঙ্গে মানে ওর কাকি, মানে বাবার কাকি, ওর তো ঠাম্মি হবে না, সেজো ঠাম্মি বলে ডাকতো, ওই ঠাম্মির কিন্তু বেশ বয়সের ফারাক ছিল। মানে বাবার সঙ্গে বেশি ফারাক ছিল না, হাজব্যান্ডের সঙ্গে ছিল। তো ঠিক আছে, তখন না এই টিকটকের খুব ইয়ে ছিল। এখন তো টিকটক ব্যান্ড হয়ে গেছে, বাট তখন সবাই টিকটক করতো। হ্যাঁ, তো বন্ধুদেরকে দেখে তাথইয়েরও খুব ইচ্ছে হতো, বাট ওর বাবা ওকে কিপ্যাড একটা মোবাইল দিয়ে রেখেছে, মানে পড়াশোনায় হ্যাম্পার হয় ওটার জন্য, কোনো কিছু না, খালি কিপ্যাডের মোবাইল দিয়ে রেখেছে। ও খালি ঘ্যান ঘ্যান করতো, ও বাবা একটা স্মার্টফোন কিনে দাও না, আমি টিকটক বানাবো। তো বাবার মোবাইলে করতো, বাবার মোবাইলের মানে ক্যামেরাটা অত বেশি স্ট্রং ছিল না, ভালো হতো না। হ্যাঁ, তো তখন বাবা খুব বকাবকি করেছেন। হ্যাঁ, মাও বকাবকি করছিলেন আর কি, যে এখন থেকে এরকম, হ্যাঁ তাহলে পড়াশোনা কি করবে, সারা জীবন পড়ে রয়েছে এইসবের জন্য, পড়াশোনা তো ভালো করে করো। তো তখন তাতে বলছি যে ঠিক আছে, তাহলে যদি মাধ্যমিক রেজাল্ট ভালো হয় তুমি আমাকে দেবে তো স্মার্টফোন? তো বাবা বলছে ঠিক আছে, তুই মাধ্যমিকে কিন্তু 85-এর উপরে আনতে হবে। তো বলছে ঠিক আছে, তাহলে প্রমিস করো। তো যখন কথাবার্তা হচ্ছিল, সেজো ঠাম্মি এসছে, এবং ওদের সেজো ঠাম্মি তোমার তাথইয়ের মা বাবার সঙ্গে খুব ভালো রিলেশনে ছিল। বলছে কি রে, কি হচ্ছে? তো বলছে দেখো না, খালি ফোন কিনে দিতে লাগে। তো বলছে মাধ্যমিকের রেজাল্টের পর মানে কিনে দেবে। তো বলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ মাধ্যমিকের পরে তুই মোবাইল দিয়ে দিবি, উচ্চ মাধ্যমিক তারপর খারাপ হলে? তাথইয়ের তো মাথা গরম হয়ে গেছে। বলছে তখন এত রাগ উঠেছে, কই কষ্ট মষ্টে আমার বাবাকে বুঝালাম, আর এইদিকে সেজো ঠাম্মি এসে এসব কথা বলছে, আমার তো প্রচণ্ড রাগ উঠে গেছে। তখন মানে মা বাবাও চুপ হয়ে গেছে, কারণ ওকে জাস্ট কথাটা দিয়েছে, প্রমিস করেছে। এখন সেজো ঠাম্মি বলছে আর কথাটা তো খুব একটা খারাপ উনি বলেননি, তাই না? তো তখন তো বাচ্চা মন, তাথই রেগে গেছে। তো সেইবার নাকি মাধ্যমিক
ভালো করে পড়াশোনা করে মাধ্যমিকে বেশ ভালোই রেজাল্ট এনেছে ও, তোমার 87 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তো কথা মতো একটা স্মার্টফোন ওই ধরো ওই 20,000-এর মধ্যে ওর বাবা কিন্তু একটা ভালো ফোন কিনে দিয়েছে। এবং ও সেলফি টেলফি তুলতো, টিকটক বানাতো। তো ওর ঠাম্মি আর কি বলছে যে কিনে তো দিয়েছিস, খালি ওর পিছনে লাগতো কি হ্যাঁ বাবা তো কিনে দিয়েছে, এখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট যাতে খারাপ না হয় সেটা কিন্তু ভালো হতে হবে, খালি সময় ধেই ধেই করে নাচলে হবে নাকি, হ্যাঁ ফোনের সামনে খালি ফটো খালি ফটো, পড়াশোনা কখন করিস, তো এরকম করে বলছে, যেটা আমাদের বয়োজ্যেষ্ঠরা বলেই থাকে। কিন্তু স্টেজটা এমন না যে ভালো কথাও তখন কানে আগুন লাগিয়ে দেয়। তো তাতেই প্রচণ্ড বিরক্ত হয়েছিল এই সেজো ঠাম্মার উপর। তো একদিন কি হয়েছে, ও উপরে গিয়ে টিকটক বানাচ্ছে, ছাদের উপরে গিয়ে টিকটক বানাচ্ছে, ওই সময় ওর ঠাম্মি এসছে, ঠাম্মি এসে বলছে কি, মানে বলছে আর কি যে তোরা তো কি সুন্দর নাচ টাচ করিস, সেমি ক্লাসিক্যালে কোনো একটা টিকটক বানাচ্ছিল। হ্যাঁ, বলছে তোরা তো কি সুন্দর নাচিস, আমাদের সময় তো আমারও খুব ইচ্ছে ছিল জানিস নাচ শেখার, কিন্তু আমার বাবা তো দিল না নাচ শিখতে, আমাকে বলে যে বাইজি বাড়ির মেয়েরা নাকি নাচ শেখে, অথচ আমার সব বন্ধুরা না হলেও কিছু কিছু বন্ধুরা তো শিখতো, আমার কি ইচ্ছা করতো জানিস নাচ শিখতে, আমার বাবা দিল না, আমাদের ঘর থেকে এইসব অ্যালাউ ছিল না। তো তখন তাতেই কোথাও না কোথাও বুঝতে পারছে যে একটা মানুষের না পাওয়ার কষ্ট। হ্যাঁ, আগের দিনের মানুষ বলে কি ওনার কোনো ইচ্ছা ছিল না, আগের দিনই মানুষ বলে কি ওনার কোনো শখ আহ্লাদ ছিল না বলো। তো একদিন না মানে সেজো ঠাম্মি মানে ওই দিনই সেজো ঠাম্মি বলেছে কি ওই আমাকে একটা ফটো তুলে দে না, দেখি না তোর মোবাইলে আমার ফটো কিভাবে আসে। তো ও তো খোঁচে ছিল সেজো ঠাম্মির উপর, মানে এগুলি রিয়েলাইজেশন তো পরে হয়েছে, তখন এমনি তো ওর সেজো ঠাম্মির উপরেও রেগেছিল। তো বলছে যে কেন তুমি না আমাকে স্মার্টফোন কিনতে দিচ্ছিলে না, বাবাকে কত কিছু ভাঙ্গানি কান ভাঙ্গানি দিচ্ছিলে, এখন কেন দেবো না তুলবো না বলে ওর গটগট করে মোবাইল নিয়ে নেমে গেছে। তো সেজো ঠাম্মি এরপরেও অনেকবার বলেছে তুলে দে না একটা, আমার সঙ্গে আয় না তুই একা একা ছবি তুলিস, আমাকে একটা ছবি তুলে দে, তো আমার সাথে ছবি তুল, হ্যাঁ আমার সঙ্গে তো ছবি নেই তোর। তো করছি করবো দিচ্ছি দেবো বলে মানে জিনিসগুলি রয়ে গেছে। হ্যাঁ, তো ও 11 ক্লাসে যখন ভর্তি হয়েছে, তো ও তো স্কুল যায়, একদিন স্কুল থেকে আসার পর দেখে যে মানে সবার মুখ থমথমে, কি হয়েছে না ওই সেজো ঠাম্মি খাট থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে বেশ ভালোই চোট পেয়েছে। হ্যাঁ, তো ভালো চোট পেয়েছে, মানে তাথই বাড়ি পৌঁছার পর ওখান থেকে খবরও চলে এসেছে যে পড়ে যাওয়ার পর না ওনার খুব বাজেভাবে একটা স্ট্রোক এসে গেছে, উনি সার্ভাইভ করতে পারেননি। তো ওই যে একটা আফসোস তখন না, বলছে আমার তখনই না ধাক করে উঠেছে যে কতবার করে বলেছে একটা সেলফি মানে ওনাকে একটা সিঙ্গেল ছবি তুলে দিতে বা আমার সঙ্গে সেলফি একটা তোলার জন্য, একটাও তুললাম না। মানে সর্বপ্রথম তাথয়ের মনে কিন্তু ওই কথাটাই এসছে এবং মনে মনে রিগ্রেট হচ্ছে, বুঝতেই পারছো। ঠিক আছে, তখন ওই রিয়েলাইজেশন হচ্ছে যে সত্যি তো ওরা তো কিছুই পায়নি, বলছিল নাচ শিখতে চাইছে বলে বাইজি বাড়ির মেয়েরা নাচ শেখে, এরকম করে ওনার বাবার মত ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই মানে কাকে মানে ঠাম্মিকে নাচও শিখতে দেয়নি। ঠিক আছে, আফটার দ্যাট কি হলো বলো তো, তোমার সেজো ঠাম্মি তো নিয়ে আসলো সব কিছু, নিয়ে আসার পর সব শ্রাদ্ধ শান্তির কাজ হলো। শ্রাদ্ধ শান্তির পরে এমনি শ্রাদ্ধ শান্তি অবধি কিন্তু সব ঠিক ছিল, শ্রাদ্ধ শান্তির পরে তাথয়ের সঙ্গে কিছু প্রবলেম হওয়া শুরু করলো। কি প্রবলেম, ও প্রথমে একটা স্বপ্ন দেখে ওই ছাদের উপরে ও যেমন সেলফি তুলছে, হ্যাঁ আর পেছনে সেজো ঠাম্মি কি রে আমার ফটো তুলবি না তোল, হ্যাঁ তো বলেই না ও স্বপ্নেই দেখছে ওর মোবাইলটা না পড়ে গেছে, পড়ে গিয়ে যেমন সেজো ঠাম্মি মানে মোবাইলটা নিতে যাচ্ছে এবং মোবাইল নিয়ে ও দৌড়াতে গিয়ে মোবাইলটা পড়েছে। হ্যাঁ, এবং ওটা মানে চুরচুর হয়ে গেছে মোবাইলটা। তো স্বপ্ন উঠে দেখে কি দেখলাম, তো ওর একটা মনে এটাই বলছিল যে যেহেতু একটা আফসোস আছে আমার মনে যে সেজো ঠাম্মিকে আমি ফটো তুলে দিইনি, ছবি একটা তুলে দিইনি, আর এই মোবাইলটাই ছিল, তো মেবি এটাই হতে পারে যে আচ্ছা সেজো ঠাম্মির মৃত্যু হয়েছিল 20 অগস্ট, হ্যাঁ 20 অগস্ট, তো সেপ্টেম্বরের 5 তারিখ টিচার্স ডে। হ্যাঁ, তো 20 অগস্ট তোমার ইয়ে হয়েছিল ওদের মোস্ট প্রবলি, তো ওর বলা মতে 13 দিনে ওদের শ্রাদ্ধ শান্তির কাজ হয়েছিল, তারপরে এই স্বপ্নটা দেখে। হ্যাঁ, ঠিক আছে, মোবাইল কিন্তু ঠিক ছিল, বলছে নতুন মোবাইল এত কষ্ট করে পেয়েছি দিদি, আমি ওটাকে গার্ড ওয়ার্ড দিয়ে পুরো সাবধানে রাখতাম যাতে নিচে না পড়ে যায়, বহুত সাবধানে রাখতাম। ওই স্বপ্ন দেখার পর থেকে ওর মোবাইলে প্রবলেম হওয়া শুরু করলো। কি প্রবলেম হওয়া শুরু করলো, মানে ও সেলফি তুলে না ওর মুখটা পুরো ঝাপসা আসে, বুঝেছো, ওই হয় না একদম পুরো ঝাপসা এসে যায়। অথচ ও যখন বন্ধুদের সঙ্গে সেলফি তুলছে সবার মুখ ক্লিয়ার, ও ভালো উঠছে, সিঙ্গেল ফটোতে প্রবলেম হচ্ছে। টিকটক বানাতে যাচ্ছে, টিকটকেও প্রবলেম হচ্ছে, মানে টিকটক ভালো করে মানে রেকর্ড হয়ে গেল, তারপর যেমন না তোমার লিপসের সঙ্গে গান মিলছে না ওইরকম প্রবলেম হচ্ছে, বা তোমার মানে কি বলতো
নানা রকম অ্যারার দেখা দিচ্ছে, মানে ও আপলোড করা যাবে না ওই টিকটকের ভিডিওটা, ঠিক আছে, এরকম প্রবলেম শুরু হলো। তো মনে মনে রাখছি নতুন ফোন এরকম কেন হচ্ছে। তারপর এরকম হতে হতে একদিন ও স্বপ্ন দেখেছে, ওর ঠাম্মি এসে বলছে, কি রে ছবি তুললি না আমার, হ্যাঁ ছবি তুললি না, এখন তোল ভালো করে নিজের ছবি তোল, ভালো করে মন দিয়ে এখন নিজের ছবি তোল। তো এটাও ভেবেছি মেবি হয়তো আমার মনে যে একটা আফসোস, বা এই যে মোবাইলটা এত প্রবলেম করছে, আমি দুটোকে হয়তো আনকনশিয়াস মাইন্ডে রিলেট করে এইসব স্বপ্ন দেখছি। কারণ কনশিয়াস, আনকনশিয়াস, সাবকনশিয়াস, তিনটা মাইন্ড তো হয়। তো আনকনশিয়াসে আমরা যা ভাবে হয়তো অনেক সময় আমরা বুঝতেও পারি না। তো মেবি এটা হতে পারে যে রিলেট করে আমি এইসব দেখছি। ঠিক আছে, একদিন বিয়ে বাড়িতে, সরি বিয়ে বাড়ির কথা বলছি, সেপ্টেম্বর মাস, হ্যাঁ সেপ্টেম্বরের 5 তারিখ টিচার্স ডে। স্কুলে ওরা ওখানে খুব মানে পালন করলেও টিউশন যে যাবে না, টিউশনে তোমার কিছু মানে কয়েকদিন পরে আর কি ওরা সেলিব্রেশনটা করতে গেছে। তো ওইখানে কি করেছে, সেলফি তুলেছে, সবার বন্ধুদের সঙ্গে সেলফি তুলেছে অ্যাজ ইউজুয়াল, খুব ভালো এসছে। কিন্তু ও যখন সেলফি তুলতে গেছে, ও হঠাৎ পেছন দিকে না, যখন সেলফি তুলছে সব সেলফির ক্যামেরাতে দেখে পেছন দিকে ঠাম্মির মুখটা দেখা যাচ্ছে, ও না ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি এরকম করে দেখে কেউ নেই। আর সেলফি তোলার পর অ্যাজ ইউজুয়াল ওরকম ঝাপসা এসছে। ঠিক আছে ফাইন, সেপ্টেম্বর গেল, অগাস্ট সেপ্টেম্বর, ঠিক আছে, পুজোর সময় সাজগোজ করে সবাই, ঠিক আছে, জামা কাপড় কিনতে চায়, সব কিছু করতে যায়। তো পুজো রব, যেহেতু ওর বাবার সেজো কাকি কালো সুচ কিন্তু ওই ফ্যামিলির পড়েছে, ওদের কিন্তু ওরকম কোনো কিছু ছিল না, ওদের শুধু ওই 13 দিন অবধি মানাটা ওটাই ছিল, হ্যাঁ। তো ঠিক আছে, ওই সেজে গুজেছে, বাবা ভেবেছে হয়তো একটু মানে একটু সেলফি তুলে নে, অথচ ও জানতো সেলফি উঠে না, বাট বলে না ট্রাই। ওর বাবাকে বলেছে, বাবা কি মোবাইল কিনে দিয়েছো, হ্যাঁ কিছু কয় মাস হলো আর দেখো নষ্ট হয়ে গেছে, সেলফি তুলছে না। অথচ বাবা বলছে তোর ফটো আসছে না ভালো, কই আমাদের তুললে তো কত সুন্দর ছবি আসে, হ্যাঁ এই তো কত সুন্দর ক্যামেরা। তো সেই সেজেগুজে ও বাজার করতে যাবে, সেলফি নিতে গেছে, সেলফি তুলেছে, তোলার পর এবার ফটো ক্লিয়ার আসছে, কিন্তু পেছনে না পুরো একটা ওই হোয়াইট কালারের বেলুনের মতো একটা মুখটা পুরো ঝাপসা হলেও বুঝতে পারছে সেজো ঠাম্মি। ও প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, মা মা শিগগিরই দেখে যাও। মা দৌড়েছে, কি হয়েছে? তো মাকে বলছে যে মা দেখো এই যে সেজো ঠাম্মির মুখ। মা বলছে কোথায় সেজো ঠাম্মির মুখ, এটা তো কিরকম বেলুনের মতো মনে হচ্ছে, কিন্তু বেলুনটা এত ট্রান্সপারেন্ট কেন, ঝাপসা কেন, অথচ আমাদের বাড়ির ঘরে তো বেলুন নেই। বলছে তুমি বিশ্বাস করো সেজো ঠাম্মির মুখই ছিল, যেই তোমাকে ডাকলাম না সেই সব কিছু গায়েব হয়ে গেল, এই বেলুনের মতো দেখা যাচ্ছে, কিন্তু মা আমাদের ঘরে বেলুন নেই। ওর মা বিশ্বাস না করে, মানে কি বলবে, কোথাও না কোথাও ওর মারও বিশ্বাস হওয়া শুরু করলো যে সত্যি তো এটা কি হচ্ছে। তো ওর বাবা সার্ভিস সেন্টারে নিয়ে গেল, সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর দেখালো ফোনটা বলছে যে অনেক সময় ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতে পারে, কিন্তু বলছে যে এটা যদি মানে মাত্র 3-4 মাসই হয়েছে, এবং কিন্তু এটা যদি পুরোপুরি মানে জিনিসগুলি আমরা চেঞ্জ করতে যাই তো মোটামুটি আর কি, যদিও ওয়ারেন্টি পিরিয়ডেই ছিল, কিন্তু সব কিছুতে কিন্তু আবার ওয়ারেন্টি থাকে না, হ্যাঁ। তো কিছু চার্জ লাগবে, তো চার্জটা বেশ ভালোই ছিল। তো বলছে যে ঠিক আছে না, কি বলছো, মানে চার্জটা বেশ ভালোই ছিল। তো বলছে যে কত লাগবে। তো এই মুহূর্তে মানে জেনে শুনে মোবাইলটাও উনি আবার নিয়ে এসছেন, মানে কি করবে বুঝতে পারছে না, হাজার হোক এত দাম দিয়ে নিয়েছে। তো তখন না তাঁতয়ের হাতে দিয়েছে, বলছে দেখ রে মা এরকম প্রবলেম হচ্ছে, এত মানে ওয়ারেন্টি, সব কিছুর মধ্যে তো ওয়ারেন্টি থাকে না, কিছু কিছু জিনিসে থাকে, আবার কিছু কিছু জিনিসে থাকে না, তোর বোধহয় ওইগুলি জিনিস চেঞ্জ করতে হবে। তো তাঁতয় তো একটু রেগে গেছে, ফোনটা নতুন এইরকম অবস্থা হচ্ছে, বেচারি টিকটকও করতে পারছে না। তো সেদিন কি হয়েছে, মানে হয় না যে এক সময় এই জিনিসটা এতটাই মর্ম ছিল, এখন যেহেতু কাজ হচ্ছে না জিনিসটা ওর কাছে আস্তে আস্তে অকেজো হচ্ছে। তো ওর হাত থেকে পড়েই কিন্তু মোবাইলটা, ঠিক ও স্বপ্নে যেমন দেখেছে চুর হয়ে গেছে, ওর মোবাইলের স্ক্রিনটা মানে পুরো ভেঙে গেছে। এখন স্ক্রিন চেঞ্জ করতে গেলে জানি আমরা কত টাকা লাগে। তো তাঁতয়ের বাবা এটা ডিসাইড করলে যে ঠিক আছে এটা এক্সচেঞ্জ করে, অত দামি মোবাইল দেবো না, 10,000-এর মধ্যে একটা মোবাইল, যেহেতু জাস্ট কিছু মাস আগেই নিয়েছি, আমার পক্ষে তো এখন মানে পরপর দুটো মোবাইল কিনে দেওয়াটা পসিবল না। তো বলছে যে এখন কি করবে, তো ঠিক আছে ফাইন, এটা এক্সচেঞ্জ করে ওই 10,000-এর মোবাইলইও নিল। হ্যাঁ এখন ও সেলফি টেলফি তুলতে পারে, সব কিছু করতে পারে, আর কিন্তু ওরকম কোনো প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট সেই সেজো ঠাম্মির কিন্তু আর স্বপ্নও দেখেনি, বা ওই ছবিতেও আসে না। তোর মাকে যখন সব খুলে বললো যে এরকম, আমি কিন্তু মা আফসোস হয়েছিল। তো মা বলতে পারে হতে পারে, দেখ মানুষটা খুব আশা নিয়ে মারা গেছে, মেবি ওটার জন্য হয়তো তোকে এরকম দেখা দিয়েছে। তো ওর মা খুব বুঝিয়েছে যে দেখো মা, হ্যাঁ কিছু কিছু জিনিস আমরা যদি সেই সময় মুহূর্তে না করি, সারা জীবনের মতো আফসোস রয়ে যায়।
যেমন তোমার ক্ষেত্রে হয়েছে, ঠাম্মি যদি একটা ছবি তুলেই দিতে, আর যাই হোক মোবাইল একটা কেন, পরে হয়তো তুমি যখন চাকরি করবে 10টা কিনতে পারবে, কিন্তু সেই এই যে এই আফসোসটা, এটা কিন্তু তুমি 1000 টাকা দিয়েও কিন্তু সেটা তুমি ফুলফিল করতে পারবে না, বা ওনাকে সেই খুশিটা দিতে পারবে না। যতটুকু পারবে মানুষের খুশির কারণ হওয়ার চেষ্টা করো, রাগ বা দুঃখের নয়। বলছে আমি এটা না গিঁট বেঁধে রেখেছি। আর সত্যি হয়তো সেজো ঠাম্মির এই এই যে এই জিনিস মানে ওনার মনে যে একটা আশা রয়ে গেছিল, এটা কিন্তু আমাকে বহুত বড় শিক্ষা দিয়ে গেল। লাইফে আর কোনোদিনও আমি ভাববো না এরকম কোনো কাজ করার আগে। সত্যি প্রচণ্ড অদ্ভুত ঘটনা। অ্যান্ড হ্যাঁ, আমাদের অনেক সময় রাগটা, তুমি কেন, আমাদের সকলেরই রাগটা এত হাভি হয়ে যায়, তখন হয়তো আমরা বোধ বিচার বুদ্ধি সব হারিয়ে ফেলি, ভালো মন্দটাও ভুলে যাই, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ তাথুই এই ঘটনাটা শেয়ার করার জন্য। কিছু বলার নেই। চলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমি কিছু না বলে শাবানার ঘটনায় চলে যাই। কারিন জিন তো ফুফার সঙ্গে হয়েছে। ফুফা বাই প্রফেশন উনি কিন্তু একজন দর্জি। তো ঈদের আগে ওনার প্রচণ্ড কাজ থাকে, প্রচণ্ড ইয়ে থাকে, বাট উনি কিন্তু নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে। অ্যান্ড পার্টিকুলারলি শুক্রবার মানে যেটা জুম্মাবার হয়, জুম্মাবারে উনি জোহরের নামাজটা পড়েন আর কি, যেটা দুপুরের নামাজটা, ওটা উনি পার্টিকুলারলি তোমার মসজিদে গিয়ে পড়েন। তো মসজিদে পড়ার পর সেদিন মানে এই যে ঈদ গেল না, ঈদের আগের কথা, তো ওনার তো প্রচণ্ড রাশ, তো দোকান ওনার 7 দিন খোলা রাখতে হয়, যেহেতু এত কাজ ওনার বেড়ে গেছে। হ্যাঁ, বাট উনি কিন্তু নামাজ আতা করতেন, নামাজ আর কি করতেন আর কি, নামাজ পড়তেন। তো পার্টিকুলারলি ওই সময় মসজিদেও যেতেন। তো মসজিদে সেদিন যেহেতু এত তাড়াহুড়া ছিল, তো উনি শর্টকাট ধরেই আসতেন, একটা শর্টকাট যেটা প্রচণ্ড গাছ ছমছমে একটা পরিবেশ, বাঁশঝাড় নানা রকম গাছগাছালি ছিল এবং মাটির পথ ছিল। তো জেনারেলি সবাই অ্যাভয়েড করতো, কারণ অ্যাকর্ডিং টু দ্যাম এখানে অনেকে জিনের আনাগোনা আছে, ভালো খারাপ দুই জিনেরই। তো কিন্তু সাবানার ফুফার মতো যদি আল্লাহর নাম আমি স্মরণে রাখি, আল্লাহর যদি আমি সবসময় স্মরণে রাখি, আল্লাহ আমার হেফাজত করবে। আল্লাহর নাম স্মরণে নিয়ে থাকলে কোনো জিন আমার কোনো কিছু প্রবলেম করবে না। ঠিক আছে। তো ওই দিন পার্টিকুলারলি শুক্রবারই ছিল এবং উনি জোহরের নমাজ ইয়ে করে আসছিলেন। তো হঠাৎ একজন লোককে দেখতে পারলেন। লোকটাকে না উনি না মানে চিনতে পারছেন, আরে লোকটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে, কে এই লোক, মানে বুঝতেই পারছো কাজেরও প্রেশার ওনার। তো তখন ওই লোকটাই নিজে এসে সালাম দিলেন ওনাকে। তো উনিও প্রত্যুত্তরে সালাম দিলেন। তো বলছে যে আপনি না আমার কাছে গেল ঈদে একটা ইয়ে বানিয়েছিলাম, কামিজ বানিয়েছিলাম, টাকাটা রয়ে গেছে। তো বলছে ও তাই নাকি, আমি তো ভুলেও গেছি। বলছে হ্যাঁ আপনি ভুলে গেছেন, আমি তো ভুলতে পারি না। তো আমি না এখন টাকাটা যদিও আনিনি, আপনি না আমার ওই রকম, আপনি তো জানেন আমার বাড়ি অমুক জায়গায়, তো আমার মানে স্ত্রীর কাছে আপনার মানে বাকায়া টাকা কিন্তু দেওয়া আছে, আপনি গেলে আমার স্ত্রী দিয়ে দেবে। তো বলছে আরে মিয়া কি যে বলেন, কবে বানিয়ে দিয়েছিলাম ভুলেও গেছি, আর এখন তো আমার শ্বাস নেওয়ারও সময় নেই। হ্যাঁ, আমি আপনার বাড়িতে যাব টাকা নেওয়ার জন্য, ঠিক আছে এই ঈদটা যাক, ঈদের কাজ টাজ হয়ে নিক, তারপরে গিয়ে আপনার বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। বললে ঠিক আছে তাহলে আমার স্ত্রীকেই বলবো আপনাকে যাতে টাকাটা দিয়ে আসে। বলে ঠিক আছে, যেটা আপনি ভালো বোঝেন। কিন্তু এই মানুষটা কে, মানুষটার নাম কিছুতেই মনে রাখতে আসছেন না, অথচ এই মানুষটাকে উনি মানে বুঝতে পারছিলেন মানুষটা ওনার চেনা পরিচিত, মানে হয়তো অনেকদিন ধরে দেখেননি, আর যেহেতু কাজের প্রেশার অ্যান্ড অবভিয়াসলি ফুফার একটু বয়স হয়েছিল, তো উনি ঠিক মনে করতে পারছিলেন না, আবার কাজে ডুবে গেলেন। পরে ওই দিন রাত্রেবেলা উনি একটা স্বপ্ন দেখলেন, সেম ওই লোকটা এসে বলছে যে কালকে কিন্তু আমার স্ত্রী আসবে, সকালবেলা এসে আপনার কিন্তু এতটা মানে অ্যামাউন্ট পার্টিকুলারলি বলে গেছে, এত অ্যামাউন্ট পেতেন, আমার স্ত্রী এসে কিন্তু দিয়ে যাবে। উনি না স্বপ্নটা দেখে উঠে বলছে স্বপ্নটা প্রচণ্ড জলজ্যান্ত স্বপ্ন মনে হচ্ছে, এটা মনে হচ্ছে না খুব মানে কি বলবো স্বপ্নের মতো স্বপ্ন মনে হচ্ছে না। বলছে আর আমি এই লোকটার স্বপ্ন আজকে সকালে দুপুরেও দেখলাম লোকটাকে, আর আজকেই ওনার স্বপ্ন দেখলাম, অথচ উনি বলছেন যে গেল ঈদের টাকা বাকায়া। ঠিক আছে, পরের দিন উনি আবার গেছেন, যাওয়ার পর ওনার স্ত্রী আর কি সত্যি সত্যি সকালে একজন ভদ্রমহিলা আছেন এবং ওনার নাম নিয়ে বলছেন যে আপনার আমার হাজব্যান্ড মানে বলে গেছিল আপনি নাকি এত টাকা পান। বলছে বলে গেছিল মানে, বলছে না অ্যাকচুয়ালি কি হয়েছে মানে উনার ইন্তেকাল মানে উনার মারা যাওয়ার পর উনি আমাকে স্বপ্নে বলে গেছেন যে আপনি নাকি এত এত টাকা পান, হ্যাঁ এই টাকাটা অ্যামাউন্টের টাকা পান, আমি তো জানতাম না। তো মানে
আমার মাথার থেকে চলে গেছিল যখন জামাটা বানিয়ে নিয়ে গেছিল, ওনার খুচরা পয়সা ছিল না, আর ফুফার কাছে ওই তোমার ওই রকম টাইপের আজকাল যে ইন্টারনেটের মাধ্যমে ওই সব উনি পারেন না, তো উনি ক্যাশ টাকা এনেন, তো ভদ্রলোকের কাছে ছিল না বলে ফুফাই বলেছিলেন পরে দিয়েন, আর দেওয়া হয়নি। তো ভদ্রলোক নাকি স্ত্রীকে বলেছিল ওনার কিন্তু টাকাটা বাকি আছে, কিন্তু ঈদের 2-3 দিন পরে ভদ্রলোকের এমন একটা স্ট্রোক হয় না, উনি 10 মাস নাকি শয্যাশায়ী ছিলেন, এমনই শয্যাশায়ী ছিলেন পুরো প্যারালাইসিস, কথা অবধি বলতে পারতেন না। আর বুঝতেই পারছো স্ত্রীর মাথার থেকেও চলে গেছে। তো ওনার মৃত্যুর পরে নাকি তোমার ওনার স্ত্রীকে উনি স্বপ্ন দেন যে এরকম এরকম ওনার ওই টাকাটা তুমি দিয়ে এসো, ঠিক আছে, তো ওই টাকাটাই উনি দিতে এসছেন। তো বলছে ও ফুফা তো ভয় পেয়ে গেছে, কি বলেন আপনি, ওনাকে তো আমি কালকে, আপনি স্বপ্নের কথা বলছেন, স্বপ্নে দেখেছি, এবং ওনাকে তো অমুক রাস্তায় আমি নামাজ পড়ে আসছিলাম, অমুক রাস্তায় আমি ওনাকে দেখেছি, আমাকে এই কথাই বলেছে। উনি তো ভয়ে শেষ, বলছে যে না না আপনি ভয় পাবেন না, আপনি টাকাটা রাখেন। উনি তো টাকা হাতে নিয়ে দে দৌড়, কই ওই তোমার ইয়েতে মসজিদে ইমামের কাছে গিয়ে বলছে যে এরকম এরকম হয়েছে, তো আমার তো আমি তো কিছুই জানতাম না, এরকম করে উনি দুপুরে দেখা দিলেন আমায়, আবার স্বপ্নে দেখা দিলেন, আজকে ওনার স্ত্রী এসে আমাকে এরকম টাকা দিয়ে গেলেন। তো বলছে ইমামকে বলছেন আপনি রুকাইয়া করিয়ে দেন, সো দ্যাট এই জিনের নজর, মানে রুকায়া কি, রুকায়া 2 রকমের রুকায়া আছে, রুকাইয়া সারাইয়া, এটা করাতে বলেছেন। তো এটা ভালো, যাতে জিন বা নানা রকম কুনজর থেকে বাঁচানোর জন্য। তো এখানে ওই যে তোমার আয়াতুল কুরসি, তারপর কিছু কোরআনের তোমার দুয়া ওরা ইয়ে করে, হ্যাঁ পারফর্ম করে, তো এটার থেকে নাকি এটা প্রোটেক্ট করে পুরো ঘর দুয়ার এবং ওদেরকে। তো যেমন আর কি শাবানা পাঠিয়েছে, আমার কিন্তু অতটা আইডিয়া নেই, যেমন ও পাঠিয়েছে আমি যা শোনাচ্ছি, সত্যি কথা বলতে গেলে আমি এই রিচুয়ালসের ব্যাপারে কিচ্ছু জানি না, ঠিক আছে। তো রুকাইয়াও অ্যাকচুয়ালি ব্যাপারটাকে, হ্যাঁ আয়াতুল কুরসির ব্যাপারে অনেকে তোমরা ঘটনা যখন পাঠিয়েছো, আয়াতুল কুরসির ব্যাপারে আমি শুনেছি, ইনফ্যাক্ট আমরা যেমন হনুমান চালিসা পড়ি, তো ইসলামিক সম্প্রদায়ের লোকেরা কিন্তু আয়াতুল কুরসি পড়েন এইসব জিন বা নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য। আমি ওইটুকুনি জানতাম। তো শাবানা আজকে এটা বলেছে রুকাইয়ার ব্যাপারে, প্রথমবার আমি জানলাম, কারেন্ট জিনের ব্যাপারেও আমি প্রথম জানলাম। তো ইমাম বলছেন এটা অ্যাকচুয়ালি কারেন্ট জিন, আর এই কারেন্ট জিনটা নাকি সব মানুষের সঙ্গেই, ইসলামিক সম্প্রদায়ের মতো প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে, এবং হুবাহু দেখতে ওদের মতোই হয়, ঠিক আছে, সবসময়ই থাকে, এবং এটা বললামই ভালো মন্দ দুটোই উভয়ই হতে পারে। তো যাই হোক, এরপরে পরে তো উনি সব কিছু পারফর্ম করালেন, তারপর অবশ্য আর কোনো রকমের অসুবিধা হয়নি। তো শাবানা বলছেন যে আমি এই ব্যাপারটা মানে জানতাম, কিন্তু পুরো ডিটেলে জানতাম না, কিন্তু ফুফার সঙ্গে যখন এই ঘটনাটা হলো, এবং বুঝতেই পারছো ওনার সঙ্গে হওয়া মানে যখন এইসব পারফর্মও করা হচ্ছিল রুকাইয়া অ্যান্ড অল, তো আমরা সব পরিবারের সবাই সব কিছু জেনে গেলাম, আর তখন আমি এই ব্যাপারটা জানতে পারলাম, তাই তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ শাবানা। ও প্রচণ্ড বিজি থাকে, বাট ওর বিজি শিডিউলেও যে ও আমাকে ঘটনা শেয়ার করেছে, তাও সুদূর বাংলাদেশ থেকে, এটাই তো আমি কি বলবো, আই এম ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। তো কেমন লাগলো বলো শাবানার ঘটনা, কালীন জিনের ঘটনা তোমরা জানতে? সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু জানতাম না, মানে এরকম জিনও হয় সেটা জানতাম না। কিছু কিছু জিনের যেমন ইফরিত জিন জানতাম, ইবলিশ জানতাম, কারিনও হয়, এটা মানে বলে না কথায় গল্প, যেমন তোমরা আমার থেকে জানছো, আমিও কিন্তু তোমাদের থেকে অনেক কিছু জানছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। তো চলো আজকে এপিসোডটা শেষ করার আগে যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড বেল নোটিফিকেশনটাও প্রেস করে নাও। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, ওখানে তাড়াতাড়ি গিয়ে দেখো, ওখানে ভৌতিক, আমার কালেক্ট করা ভৌতিক এবং তোমাদের ঘটনাও আসতে থাকে। আর চলো আজকে এপিসোডটা এখানে শেষ করছি। সপ্তাহে 3 দিন আবার দেখা হবে, মঙ্গল, শুক্র এবং শনিবার রাত্র 10টায়, মঙ্গল শুক্রবার দুপুর 3টায় আসি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।